প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বিদেশে চলে গেছেন শেখ হাসিনা। আবারও বলছি, ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন, এরপর বিমানে দেশ ছাড়েন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকায় রাস্তায় নেমে আসেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়েন গণভবনে, বিজয় উল্লাস করছেন তারা। 1 ঘন্টার মধ্যে রাজধানীর বড় প্রায় সব সড়ক জনসমুদ্রে পরিণত হয়। সবাই ছুটতে থাকেন শাহবাগের দিকে। বিকেল 3টার মধ্যে শাহবাগ, বাংলা মোটর, প্রেস ক্লাব সহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে জনতার ঢেউ। বাঁধ ভাঙা উল্লাস করতে থাকে মানুষ। প্রধানমন্ত্রী কার্যালয় দর্শক, আজকের রাজধানীর সারা দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন আমাদের সহকর্মী কেরামতুল্লাহ বিপ্লব। এই মুহূর্তে তিনি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এবং সারাদিনের পরিস্থিতির পর্যবেক্ষণের খবর তার মুখ থেকে শুনব। ধন্যবাদ। আসলে বলবার মতো পরিস্থিতি আজকে কিন্তু নেই, কারণ হচ্ছে আজকে যারা এই কয়দিন ধরে আন্দোলন করেছিলেন তারা সবাই আজকে রাস্তায় নেমে এসছেন। আমি যখন এই স্টুডিওতে ঢুকি তার মাত্র 10 মিনিট আগে কিন্তু রাস্তায় ছিলাম। আমরা দেখেছি আমাদের অফিসের অবস্থান হচ্ছে কারওয়ান বাজারে। কারওয়ান বাজার থেকে শুরু করে এদিকে যদি বলেন আপনি শাহবাগ, আর ওদিকে যদি বলেন আপনি মিরপুর, পুরো রাস্তায় আমার মনে হয় যে কয়েক লাখ মানুষ ছুটে চলেছেন এবং সবার মুখে মুখে নানা ধরনের আনন্দ উল্লাস। কেউ বলছেন জিতেছি, কেউ বলছেন আমাদের জয় হয়েছে, কেউ বলছেন স্বৈরাচার বিদায় নিয়েছে, কেউ বলছেন যে বাংলাদেশ অপশাসন মুক্ত হয়েছে, কেউ বলছেন বাংলাদেশ একটি রোষানল থেকে মুক্ত হয়েছে। মানে মানুষের বলার যে ভঙ্গি, মানুষের যে উচ্ছ্বাস কিংবা ক্রোধ যেটাকেই বলি, সেটা একটা বিস্ফোরণ কিন্তু রাস্তায় হয়েছে। এবং আমরা একটি মজার জিনিস খেয়াল করবেন যে এই যে পরিবর্তনটা, মানে গত 2-3 দিনের আন্দোলনের পরিবর্তনটা, সেটা কিন্তু আগুনে মানে ছাই চাপা থেকে আগুন যেরকম জ্বলে ওঠে একদম জল জল করে দগদগ করে, সেরকমের পরিস্থিতি শুরু হয়েছে। আপনি যদি আমাকে এই মুহূর্তে বলেন যে ঢাকার কোন রাস্তায় এখন ফাঁকা রয়েছে, আমি কিন্তু বলতে পারবো না, কারণ ঢাকা শহরের 164টি বড় সড়ক রয়েছে, যার কোনোটিতেই এখন আর মানুষ নেই এটা বলা যাবে না। এবং যারা আছেন তারা কিন্তু সবাই শান্তিপূর্ণ আছেন, কারো হাতে অস্ত্র নেই, কেউ কোনো রকমের বিক্ষোভ করছেন না, কেউ কোনো রকমের মারামারি সহিংসতা সংঘর্ষ করছেন না, কিছুই করছেন না। আর একটা ব্যাপার, আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা 6টা থেকে কিন্তু কারফিউ জারি হয়েছিল অনির্দিষ্টকালের জন্য। সেই কারফিউ কিন্তু আজকেও বলবৎ ছিল। এই যখন পরিস্থিতিটা হলো এরকমের, অর্থাৎ সারা রাস্তায় যখন জনতার উল্লাস নেমে চলে আসলো, তখন কিন্তু সেনাবাহিনীর ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আপনি খেয়াল করেছেন যে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান কিন্তু বলেছেন যে তিনি জনতার পাশে আছেন, জনতার কাতারে থেকে, জনতার সাথে থেকে তিনি কিন্তু দেশে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে চান। এবং সেই থেকেই কিন্তু তার দেয়া বক্তব্যে তিনি বারবার উচ্চারণ করেছেন যে আপনারা কেউ সহিংসতায় জড়াবেন না, এটা দেশের ক্ষতি, আমাদের ক্ষতি। কোনো ভাঙচুর করবেন না, কোনো রকমের জ্বালাও পোড়াও করবেন না, কারণ যে সম্পদটা আপনি পুড়িয়ে দিবেন সেটি আবারও রাষ্ট্রকে কিনতে হবে এবং সেটি জনগণের পয়সায় কিনতে হবে। তো এই পরিস্থিতির কারণে কিন্তু মানুষজন কিছুটা সহনশীল হয়েছে। আমরা তবে ভাইয়া, এর মাঝখানে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে কারফিউ তো এখনো বলবৎ রয়েছে, কিন্তু মানুষ কিন্তু কারফিউ মানছে না, না মেনে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসছে এখনো। হ্যাঁ, মানে এটাও একটা মজার ব্যাপার যে জনতার সাথে কিন্তু এখন সেনাবাহিনী একসাথে মিলে গেছে বলা চলে। অর্থাৎ তারা কিন্তু কঠোর কিংবা সঙ্গীন কোনো অবস্থার মধ্যে নেই। তারা জনগণের এই দাবিটার প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং জনতার এই উল্লাসকে তারাও কিন্তু বাধা দিচ্ছে না। বলা চলে যে জনগণের দাবি আদায় এবং দাবি আদায়ের যে প্রক্রিয়া, সেটার সাথে সেনাবাহিনী এক ধরনের সমর্থন জানিয়েছে। এবং সেনাবাহিনী প্রধান একটু আগে যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে সব রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তিনি কিন্তু একটি সুন্দর সত্যিকারের
গণতান্ত্রিক বাংলাদেশের পথে যেতে চান। এজন্য কিন্তু আজকে যখন বিকেলে উনি এই জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন, তার আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে কিন্তু উনি বসেছিলেন, তাদের মতামত নিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের পরামর্শ গ্রহণ করেছেন। তো আমরা যেটা আশা করতে পারি যে সেনাবাহিনী প্রধান যেদিকে যাচ্ছেন বা সেনাবাহিনী প্রধান যে ইঙ্গিত দিয়েছেন, তাতে করে উনি একটি অন্তর্বর্তীকালীন মানে সব দলের মতামতের ভিত্তিতে একটি সুন্দর সরকার গঠনের প্রক্রিয়া করছেন। এবং এর মধ্যে কারা থাকবে, কারা এই সরকারের মানে অংশগ্রহণ করবে, সেটি কিন্তু এখনো চূড়ান্ত করেনি। তবে এখন যে পরিস্থিতিটি আমাদের সামনে উদ্বেগজনক হয়ে গেছে, সেটি হচ্ছে যে গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে। এবং আমরা ছবিতে দেখছিলাম যে ঢাকার রাস্তাগুলো কিন্তু এখন গণভবনমুখী হয়ে গেছে। অনেক লোকজন ওখানে নানা ধরনের বিশৃঙ্খলা হয়তো কেউ কেউ করার চেষ্টা করবে, কারণ আন্দোলনকারী ছাত্র জনতার ভিড়ে কিন্তু কিছু লোকজন থাকে দুষ্কৃতিকারী, যারা কিন্তু নানা রকমের বিশৃঙ্খলা করতে পারে, লুটতরাজ করতে পারে। তো আমরা যারা দেখেছি এই কয়েকদিনের আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, তারা কিন্তু সুশৃঙ্খলভাবে সব জায়গায় তাদের কর্মসূচিগুলো দিয়েছে। তো যারা এই নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এরই মধ্যে বলেছেন যে কোনো লুটতরাজ, কোন রকমের সহিংসতা, কোন রকমের হত্যা এর সাথে কিন্তু তারা জড়িত নয় এবং তারা এগুলো চায়ও না। তো সে কারণেই কিন্তু বারবার জনগণকে আহ্বান জানিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, যাতে জনতার এই বিজয়, অর্থাৎ বাংলাদেশের এই ঐতিহাসিক জয়, এটি নজিরবিহীন বলবো আমরা, এই জয় যাতে কোনোভাবেই বেদনায় কিংবা বিশৃঙ্খলায় পরিণত হয় না, সেটা তারা চেয়েছেন। আরো কিছু বিষয় আপনি দেখতে পারবেন যে আজকে দিনের ভাগে কিন্তু সকালবেলা যখন বিভিন্ন মোড়ে মোড়ে এই কারফিউর কারণে ব্যারিকেড দেওয়া হয়েছিল ঢাকার প্রবেশপথগুলোতে, সেখানে কিন্তু অত কঠোরতা ছিল না। সেখানে কিন্তু সেনাবাহিনীর লোকজন এই যে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আসতে কিন্তু বাধা দেয়নি। তারা কিন্তু ওই সকল জায়গাগুলো অনায়াসে পার হয়ে এসছে এবং সেখানে ছিল। এবং শাহবাগেও কিন্তু একটি শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে আমরা দেখেছি। আমরা ঢাকার রাস্তার কিছু ছবি দেখে আসি। আপনি দেখুন যে ঢাকায় আজকে সারাদিনের ভাগে কি চিত্র ছিল। ছবিগুলো দেখলে পরে আমরা হয়তো বলতে পারবো যে আজকে এইখানে কেমন ছিল। আপনি দেখুন যে এটি শাহবাগ এলাকা থেকে যে রাস্তাটি ফার্মগেট হয়ে গণভবনের দিকে গেছে, আপনি খেয়াল করুন যে এখানে আমার মনে হয় যে প্রতি বর্গফুটে 2 থেকে 3 জন, 10 বর্গফুটে 30 জন এবং 1 বর্গ কিলোমিটারে আমার মনে হয় 3000 থেকে 5000 লোক জড়ো হয়েছে। এবং দেখুন সবাই শান্ত পায়ে সবাই ছুটে চলেছে ফার্মগেটের দিকে এবং সেখান থেকে কেউ কেউ যাচ্ছেন গণভবনের দিকে। কেউ কোথাও কোনো বাধা দিচ্ছে না, আশেপাশের কেউ কিন্তু কোথাও কোনো রকমের সহিংসতাপূর্ণ কর্মকাণ্ডের সাথেও যুক্ত হয়নি। আমাদের এটিএন বাংলা ড্রোন ক্যামেরা ওপর থেকে ভিডিও করেছে আজকে দুপুরের এই ঘটনার পর। আপনারা দেখুন যে কত বড় এলাকা জুড়ে সেখানে মানুষের সমাগম হয়েছে এবং এই যে সবাই ছুটে চলেছে, সবার মধ্যে কিন্তু উদ্দীপনা, ছাত্র জনতার সবার মধ্যে একটা বিজয় উল্লাস, যেটাকে আমরা বলতে পারি। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, আজকে যে রাস্তায় যারা নেমেছে এখানে ঢাকার রাস্তায়, তারা কিন্তু শুধু যে এই যে গত কয়েকদিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা মাঠে ছিলেন তারা কিন্তু না। আশেপাশের বাসাবাড়ি থেকে কেউ কেউ দেখলাম আমি যে তার ছেলে মেয়েদের সাথে করে হাত ধরে বেরিয়ে এসছে রাস্তায়। দোকানদাররা দোকানের ঝাঁপ নামিয়ে রাস্তায় বেরিয়ে এসছে। আপনি মনে করুন যে আসলে সবার, জনসাধারণ থেকে শুরু করে মানে গণ অভ্যুত্থান বলতে আমরা যা বোঝাই, আপনি একটা কথা বলতে পারি যে আমরা অনেকেই হয়তো জানি না, অনেকে হয়তো দেখিও নি, কিন্তু অনেকেই বলছিলেন ওখানে যে 1971-এ যখন দেশ স্বাধীন হয়, অর্থাৎ আমরা যখন স্বাধীনতা পাই 16ই ডিসেম্বরের পর, তখন কিন্তু ঢাকার রাস্তায় মানুষরা নির্ভয়ে নেমে এসেছিলেন এবং তখন কিন্তু মিছিল ছিল, রাস্তা দিয়ে ট্যাঙ্ক যাচ্ছিল, সেখানে কিন্তু লোকজন তাদেরকে মানে হাত তুলে স্বাগত জানাচ্ছিলেন, অভিনন্দন জানাচ্ছিলেন। আজকে খেয়াল করুন ঢাকার রাস্তায় যারা অপেক্ষমান তারা সবাই এরকম বিজয়ী মানুষ এবং সবার মধ্যে এক ধরনের উল্লাস, সবাই এক ধরনের তৃপ্তি, মানে মনে হচ্ছে যেন একটা বিশাল অর্জনের পর, বিশাল একটি জয়ের পর তারা মাঠে নেমে এসছে। এবং এই যে সাধারণ মানুষ আজকে ঢাকার রাস্তায় নেমেছে, কেউ রিকশায়, কেউ পায়ে হেঁটে, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ বা মানে মৌনভাবে হেঁটে যাচ্ছেন, এবং সবার মধ্যে এক ধরনের আনন্দ, সবার মধ্যে এক ধরনের উত্তেজনা। এবং দেখুন সবগুলো পায়ের মধ্যে কি রকমের দৃঢ়তা, মানে সবাই যে হেঁটে যাচ্ছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বা সবারই গন্তব্য এখন গণভবনে। তো আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যের পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে এবং যারা লোকজন ওই গণভবন এলাকায় গেছেন তাদেরকে নিবৃত্ত করা হবে। কারণ গত কয়েকদিনের পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে উঠেছিল, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে সরকারি দলের নেতৃবৃন্দ যেভাবে বক্তৃতা করছিলেন, গতকালও সরকারি দলের একজন নেতা কিন্তু বক্তৃতা করেছেন, তারা বলেছেন যে তারা কঠোরভাবে এর প্রতিহত করবেন আন্দোলনকারীদের। এবং তারা আজকে শান্তি মিছিলের কর্মসূচি দিয়েছিলেন ঢাকায়,
তারা বলেছিলেন যে শান্তি মিছিল করে তাদেরকে প্রতিহত করা হবে, বিশেষ করে পাড়ায় মহল্লায় থেকে। এই কর্মসূচি কিন্তু তারা আজকে সকালেই প্রত্যাহার করেছেন। অর্থাৎ তারা কিন্তু পরিস্থিতি বুঝে গিয়েছিলেন যে তারা কোন দিকে যাচ্ছেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আরো একটি ব্যাপার যে প্রধানমন্ত্রীর গণভবন থেকে চলে যাওয়া, এটাও কিন্তু একটু নাটকীয় ঘটনা। আমি এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাচ্ছিলাম যে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী মানে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি নিরাপদে দেশ ছেড়েছেন। তো এই বিষয়ে আপনার মতামত কি? আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বলার পর্যায়টা আমাদের কাছে এখন আছে কিনা, কারণ আর উনি প্রধানমন্ত্রীও নেই এখন, আর উনি পদত্যাগ করে গেছেন। আওয়ামী লীগের সভানেত্রী পদে আছেন সম্ভবত, শেখ হাসিনা। তিনি যেভাবে গেছেন, আমাদের কাছে যে ফুটেজটি এসছে এবং আমরা যে রিপোর্টটি দেখলাম, সেখানে হচ্ছে যে সকাল থেকেই যে এরকম হচ্ছিল তা কিন্তু না। গণভবনে গতকাল রাত থেকেই পরিস্থিতির উত্তাপ আজ থেকে তারা কিন্তু এরকম একটি প্ল্যানিং করেন, এবং এটি আওয়ামী লীগের নেতাকর্মী, এমনকি দলের যারা সিনিয়র নেতা ছিল তাদেরকেও জানানো হয়নি। বিশেষ করে আওয়ামী লীগ যারা পরিচালনা করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিংবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা অন্য যারা, তারাও কিন্তু বিষয়টা জানতেন না বলে আমাদেরকে সকালে, যেমন আমার সহকর্মী জয়ী মামুন এই ঘটনার কিছুক্ষণ আগে ফোন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে যে আপনারা কি করছেন, কোন দিকে যাচ্ছে। তিনি বলেন, না, আমার সাথে কোনো সরকারের গণভবনের কিংবা কারো যোগাযোগ নাই, আমি বিষয়গুলো জানিও না এবং আমার কাছে কোনো খবর নাই। তার মানে তিনি বিষয়টা হয় এড়িয়ে গেছেন, নাহলে তিনি সত্যিকার অর্থেই জানেন না। তো এই যে একটা মানে নাটকীয় একটা পতন এবং অনেকটা কি বলবো গোপনে সরে পড়া, এটি কিন্তু বাংলাদেশ এই প্রথম হলো আর কি। এর আগে কিন্তু বাংলাদেশে এরকমের কোনো রাজনৈতিক নেতার দেশত্যাগের ঘটনা বা পলায়নের ঘটনা আমরা দেখিনি। যে ক্ষমতায় থাকতে যিনি প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপদ ছেড়ে, তিনি ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করবেন, দেশ থেকে চলে যাবেন, এটি কিন্তু অভিনব, নজিরবিহীন এবং কলঙ্কজনক বলবো আমরা। কারণ কয়েকদিন আগেই আপনি জানেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিলেন যে তিনি শেখের বেটি, তিনি পালান না, তিনি ভয় পান না, তিনি কোথাও যান না এবং দরকার হলে তিনি এই দেশে প্রাণ দেবেন। আমাদের জন্য যেটি এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ একটি বড় সংগঠন ছিল, তার নেতারা এতদিন ধরে ক্ষমতায়, এই নেতারা কেউ মন্ত্রী ছিলেন, কেউ বড় বড় পদে ছিলেন, কেউ বড় বড় অর্থবিত্তের সাথে জড়িত। তো সেই লোকগুলোকে ছেড়ে তাদের দলের প্রধান, দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেছেন। তো এই নেতাদের কি হবে এখন? সবচেয়ে শঙ্কার বিষয় যেখানে এখন সেনাবাহিনী প্রধান যেহেতু একটি অঙ্গীকার করেছেন যে তিনি সবকিছু সামাল দিয়ে সুন্দরভাবে দেশ শাসন করতে যান, যদি সেই পরিস্থিতিটা আমরা ট্যাকল করতে না পারি, যদি সেই পরিস্থিতিটা আমরা এখনই সুন্দরভাবে গুছায় নিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আরো লজ্জাজনক অধ্যায়ের সূচনা হবে। আমি আমাদের দর্শক যারা এই টেলিভিশন দেখছেন, আমি এই যে সাংবাদিক হিসেবে, একজন মানুষ হিসেবে বলবো যে আমাদের মধ্যে সবচেয়ে সহনশীলতা থাকাটাই সবার আগে জরুরি। আমরা রাজনৈতিক ভেদাভেদ জানি, রাজনৈতিক দলাদলি জানি, কিন্তু আপনি যার সাথে রাজনৈতিক দলাদলি করবেন তিনি তো আপনারই পড়শি কিংবা আপনারই ভাই, আপনারই পরিচিত জন। আমরা যাতে এমন কোনো কিছু না করে ফেলি যাতে এই দেশে দাঙ্গা বাঁধে, গৃহযুদ্ধ বাঁধে কিংবা এরকমের একটি বিশৃঙ্খল সশস্ত্র সহিংস পরিস্থিতি তৈরি হয়, সেটি আমাদের সবার আগে মনোনিবেশ করা দরকার। এবং সেজন্য আজকে যখন সেনাবাহিনী প্রধান এই বক্তৃতা করেন, তখন তিনি কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে এখানে ডেকেছেন, তিনি কিন্তু এই নেতাদেরকে নিয়ে বসেছেন এবং সবার মতামত চেয়েছেন যে আপনারা কি করবেন। আমার জানা মতে সেখানে বিএনপি মহাসচিব ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন, আরো অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের নেতারা ছিলেন। আওয়ামী লীগের কেউ ছিল বলে আমি জানি না, কারণ তাদেরকে ডাকা হয়েছিল কিনা সেটাও আমি জানি না। এখানে কিন্তু সবাই মতামত দিয়েছেন এবং সবাই সেখানে একথাও বলেছেন, বিএনপি নেতাদের সূত্রে বলা হয়েছে যে তারা চান যে শান্তিপূর্ণ একটা পরিবেশ আগে তৈরি হোক, তারপরে কোনভাবে সরকার গঠন হবে, কি হবে সেটি নিয়ে আসা। এবং মানুষের উল্লাস, মানুষের স্রোত তো আসলে ঠেকানো কঠিন, কিন্তু আমরা যেটা চেয়েছি জনতার বিজয়, সেটা তো হয়ে গেছে। বিজয়ের পরে আসলে বড় কোনো কথা থাকে না। বিজয়ের পরে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশকে শান্তিতে রাখা, সুন্দর রাখা। আমরা সেদিকে যেতে পারি। আর যদি কিছু আপনি জানতে চান। আমি আরো একটা বিষয় যেটা জানতে চাচ্ছি যে এই যে গত 2-1 দিন ধরে বা গত 3-4 দিন ধরে দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক সম্পদের ক্ষতি হয়েছে, অনেক কিছু মানে অনেক কিছুর ক্ষতি হয়ে গেছে আর কি। সর্বোপরি আমাদের যে এই ক্ষতির দায়টা আপনার কি মনে হয় কার? যার দায় তিনি তো পালিয়েছেন। তো এখন পরবর্তীতে আমাদের আমি সেটাই বলছি যে দায় যার নেয়ার কথা, মানে আমাদের দুর্ভাগ্যটা কোথায় জানেন, আমরা এই দেশের নাগরিক, গণতান্ত্রিক দেশ বলা হয় এবং আমাদের দক্ষিণ এশিয়ার একটি বড় গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। আমরা এমন ভাবে আমাদের দেশের কাঠামোটাকে তৈরি করে ফেলেছি। এই কিছুদিন আগেও আপনি খেয়াল করবেন যে সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা মাননীয় তখনকার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেন যে আপনি কি একাই দেশ চালান, আপনার কথা ছাড়া কোনো কিছু হবে না, তখন তিনি কিন্তু একটি ওই রকমের বাঁকা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ তিনিই দেশ চালান। তো
আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের শাসন ব্যবস্থা হওয়া উচিত ছিল বিকেন্দ্রীকরণ, অর্থাৎ যার যেটি দায়িত্ব তিনি সেটা পালন করবেন। যদি কেউ প্রধানমন্ত্রী থাকেন তিনি তার দায়িত্ব পালন করবেন, যদি কেউ স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, যদি কেউ পররাষ্ট্রমন্ত্রী, এবং অন্য অন্য যে যে জায়গায়। আমাদের দেশে কিন্তু তা হয়নি। এটা কিন্তু জনতার দাবি ছিল যে এই দেশ একজনের শাসন ব্যবস্থায় চলছে, এবং যার একটি বিস্ফোরণ হয়েছে আজকের এই জায়গায়। আমি আজকে এখানে বেশি কথা বলছি আজকে, মানে এটাকে যদি বলি বাংলাদেশের এক ধরনের স্বাধীনতা, বাংলাদেশের এক ধরনের অভ্যুদয়, বাংলাদেশের এক ধরনের কি বলবো বিপ্লবের দিনে বসে আজকে কথা বলছি, একটা ঐতিহাসিক দিন। আমি কি গত 2 দিন 5 দিন 7 দিন আগে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি? আমার মাঠের যারা যোদ্ধা, যারা কাজ করছেন, যারা আমাদের বিভিন্ন ছাত্র, সাধারণ মানুষ, জনগণ, তারা কি আমাদেরকে ভালোভাবে নিয়েছে? তারা তো আমাদেরকে বলেছে আমরা সরকারের সাপোর্ট করছি, সরকারের পক্ষে কথা বলছি। কেন বলছি আমরা বলতে পারেন? আমাদেরকে বলতে বাধ্য করা হয়েছে। এমনকি আমাদের অনেককে ওই রকম গাড়ি পাহারা দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে যারা আমরা ঠিকমতো কাজে আসতে না পারি। তো আমরাও তো মানুষ, মানে আমাদের হাত পা যদি আপনি বেঁধে দেন, আমরা একটা গণমাধ্যমে কাজ করি, তাহলে তো সেই জায়গায় কাজ করার সুযোগ আমাদের নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের সরকার কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ গণমাধ্যমে যখন ফোন করে বলেন যে এই খবর করা যাবে না, ওই খবর করতে পারবেন, তখন সেই দেশের স্বাধীনতা বা দেশ সুষ্ঠুভাবে চলার প্রক্রিয়া কিন্তু থাকে না। আমরা আজকে আমাদের এটিএন বাংলা যারা শ্রোতা দর্শক এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমরা বলে রাখি, এটিএন বাংলা কিন্তু বরাবরই নিরপেক্ষ, স্বচ্ছতার সাথে সমস্ত খবর দেওয়ার চেষ্টা করেছে। আমরা চেষ্টা করেছি এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, সবসময়ই করছি। আমরা এখন যেটা করছি ভবিষ্যতেও তাও করব। আমাদের মাঝখানে যারা বাধা হয়েছিল তারা সরে গেছে, আমাদের সামনে তো কোনো বাধা নেই, আমরা সেই কাজটা করছি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ঢাকার বাইরে এই যে আমাদের অনেক সংবাদকর্মীদের উপর আক্রমণ হয়েছে। আমি জানি যে আমাদের মানিকগঞ্জ একজন সংবাদকর্মী সুজন, তার পা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের একজন ভৈরবের সংবাদকর্মীর চোখে গুলি লেগেছে। তো এরাও তো আসলে কারো পক্ষে, কোনো দলের পক্ষে কাজ করেন না, সরকারের কোনো নিযুক্ত কর্মকর্তা না। তো তারা কিন্তু আক্রান্ত হয়েছেন, তারাও কিন্তু নানাভাবে আজকে হাসপাতালে আছেন, কেউ কেউ, কারো পারিবারিকভাবে দুঃসময় চলছে। তো আমরাও চাই না যে আমরা মাঠের যোদ্ধা, আমরা তো আমাদের যারা আন্দোলন করবে তাদেরই কথা বলবো। গণমাধ্যমের ভূমিকাটা কি? জনগণের কথা বলা বা তাদের দুর্দশা তুলে ধরা। আমরা কিন্তু সেই কাজটি করেছি এবং করব। আমাদেরকে নিয়ে যাতে কেউ কোনো রকমের মানে এই রকমের পরিস্থিতি তৈরি না করে যাতে আমাদের জীবন সংশয়ে পড়ে, আমাদের কাজ বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? দেশের একটা গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদেরই প্রত্যাশা হচ্ছে যে যারা আমাদের মাঠে কাজ করছেন, আজকে বিজয় উল্লাসে রাস্তায় নেমেছেন, তারা যাতে আমাদের সহকর্মী হিসেবে আমাদের পাশে থাকার মতো করে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে নির্বিঘ্নে আমরা কাজ করতে পারবো। কোনোদিন কোনো গণমাধ্যম স্বেচ্ছায় নিজের প্রচেষ্টায় কোনোদিন জনগণের বিরুদ্ধে কাজ করে না, এটি প্রতিষ্ঠিত কিন্তু। এবং আপনি জানেন যে বাংলাদেশের মূল ধারার টেলিভিশনগুলোর মধ্যে এটিএন বাংলা কিন্তু সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। গত 25-26 বছরের রাজনৈতিক ইতিহাসে যত রকমের ঘটনা প্রবাহ ঘটেছে সবগুলোর শীর্ষ খবর দিয়েছে এটিএন বাংলা। আদতে এখন প্রযুক্তির পরিবর্তন হয়ে এসছে, নতুন নতুন টেলিভিশন এসছে, 24 ঘন্টার টেলিভিশন চালু হয়েছে। আমরা চাইলেই কিন্তু 24 ঘন্টা টেলিভিশনের মতো হরদম সবকিছু দেখাতে পারবো না, কারণ আমাদের একটা লিমিটেশন আছে। আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমাদের সমস্ত কিছু প্রচার করি বা দেখাই। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের আদর্শের জায়গা থেকে, আমাদের স্বচ্ছতার জায়গা থেকে, আমাদের নিরপেক্ষতার জায়গা থেকে আমরা একদম আমাদের দর্শক শ্রোতাদের কাছে একদম পরিপূর্ণভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা একবারে যা ঘটবে তাই দেখাবো। আজকে আরেকটা কথা আপনাকে বলে রাখি যে সারা দেশে, শুধু ঢাকা শহরের সিনারিও আমরা দেখছিলাম টেলিভিশনে, যে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে। এর বাইরে কিন্তু গ্রামগঞ্জেও, অর্থাৎ যেখানে উপজেলা শহর সেখানেও মানুষ নেমেছেন, যেখানে জেলা শহর সেখানে মানুষ নেমেছেন। আমরা যাতে সবাই এটি কামনা করি মনে মনে যে আমার বিজয় হয়েছে, বিজয়ের নামে যেন আমি একটা সারা দেশে অরাজকতা সৃষ্টি না করি, লুটপাট যেন না হয়। এখানে ভাই আমার একটা প্রশ্ন আছে যে প্রশাসনের উপর যে মানুষের আস্থার জায়গাটা ছিল, সেটা তো এই বিগত 4-5 দিনে কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে। তো সেই আস্থার জায়গাটা আবার পূর্ববর্তী জায়গাতে কিভাবে ফিরে আসতে পারে, সেই ব্যাপারে আপনার কি মতামত? অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো কথা বলেছেন। সেটা হচ্ছে যে আপনি খেয়াল করুন প্রশাসন কার দায়িত্ব পালন করছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে অর্ডার গেছে তারা সেটা ফলো করেছেন। তাদের বেতন হয় কার পয়সায়? জনগণের পয়সায়, আমাদের ট্যাক্সের টাকায়। তো প্রশাসন তো জনগণের পক্ষেই। তাকে যদি ঊর্ধ্বতন কেউ এমন কোনো নির্দেশ দেয় যেটা করবেন না, তার তো সে ক্ষমতা নাই, পরের দিন সে চাকরি হারায় যাবে। তো সেও তো ওই রকম অবস্থায় ছিল। এখন যে পরিস্থিতিটা হয়েছে, প্রশাসন জনগণের হয়ে যাবে। বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মানুষের কাতারে চলে আসছে, তারা কিন্তু আর কোনো অ্যাকশনে যায় নাই, কারো বিরুদ্ধে গুলি ছোড়ে নাই, মানে 2-1 জায়গা ছাড়া
বিভিন্ন জায়গায় গ্রাম পর্যায়ে আমরা দেখেছি, খবর পেয়েছি, জেলা পর্যায়েও, সেখানে কিন্তু সবাই পাশাপাশি থেকে কিন্তু আন্দোলন করেছে বা রাস্তায় দাঁড়িয়েছিল পুলিশ। একটা মানে সাংঘর্ষিক পরিস্থিতি কিন্তু সেখানে ছিল না। তাই আমি বলবো যে আমার মনে হয় যে একটা উপজেলা, মফস্বল শহর কিংবা জেলা শহরে সবাই সবাইকে চেনে, সেখানে পরিচিতি আছে। আর সরকারি যারা কর্মকর্তা তারা তো অনেক মানুষকে ড্রিল করেন, তো তাদের একটা ওই রকমের নিশ্চয়ই ক্ষমতা আছে যে সাধারণ মানুষের পাশে থেকে তাদের মেজাজটা বুঝে, তাদের টোনটা বুঝে সেই অনুযায়ী চলা, তাহলে পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। আর এর পাশাপাশি যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মান্যগণ্য ব্যক্তিও আছেন, রাজনীতির বাইরেও কিন্তু অনেকে মানেন, অনেকে জানেন, চেনেন, তাদের কথা শোনেন, এইরকম লোকজনকেও এখন কিন্তু মাঠে আসতে হবে। আমরা দেখেছি যে এর আগের যে দুঃসময়গুলো গেছে, যখন এরশাদের পতন হলো 5ই ডিসেম্বর, তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি ট্যাকেল করা গেছিল রাজনৈতিক ঐক্যের কারণে। তখন কিন্তু সুধীজনরাও এগিয়ে এসেছিলেন, বিশিষ্টজনরা এগিয়ে এসেছিলেন, বুদ্ধিজীবীরা এগিয়ে এসেছিলেন। এখন বাংলাদেশের তার চেয়েও একটি দুঃসময় আমি বলবো, কারণ তখন যে পরিস্থিতি ছিল সেটি রাজনৈতিক সরকারের যে স্বৈরাচারী সরকারের সিলটা ছিল এরশাদের গায়ে, এবং তখনকার বিক্ষুব্ধ পরিস্থিতিতে কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই মাঠে ছিলেন। এখন কিন্তু রাজনৈতিক দল নয়, এখন কিন্তু সর্বসাধারণ জনতার আজকে আন্দোলন হয়েছে, জনতার বিদ্রোহ হয়েছে, জনতার কি বলবো মাঠে সবকিছু সংগ্রাম হয়েছে, জনতার বিজয় হয়েছে আজকে। এই বিজয় কিন্তু কোনো রাজনৈতিক দলের বিজয় না। এখানে যদি বিএনপি বলেন কিংবা অন্য কোনো দল বলেন যে তারা দেশ উদ্ধার করে ফেলছে, তারা দেশে এই সরকার পতন করে ফেলছে, এটা কিন্তু ভুল। কারণ মানুষ এখন হিসেব করতে শুরু করেছে যে কারা দেশের মঙ্গল চায়, মানুষই মানুষের অধিকার ছিনিয়ে নিতে শুরু করছে। এবং এখন যে অন্তর্বর্তী সরকার বা মধ্যবর্তী সরকার কিংবা কি বলবো যে সর্বজনের সরকার যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু এই আন্দোলনকারীদেরও একটি অবস্থান থাকবে, তাদেরকেও কিন্তু গুরুত্ব দিতে হবে এবং তাদের মতামতকেও কিন্তু দাম দিতে হবে। তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেকটাই পরিস্থিতির উত্তরণ হবে আর কি।